না, হাতের কাজটা যেন শেষ হতেই চায় না। সেই কখন থেকে শুধু কাজ করে চলেছি তো কাজ করেই চলেছি, আর যেন শেষ হতে চায় না। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কটা খেতে দাও না মা। এখনো তো রান্নাই করিনি, তাহলে তোকে খেতে দেবো কোথা থেকে শুনি? মা, তুমি এখনো রান্না করোনি কেন? খিদে তো আমার পেটটা একদম চোচো করছে। হাতের কাজ শেষ না হলে কি করে রান্না করব শুনি? আহ গিন্নি, তুমি সব সময় মেয়েটার সাথে অমন খিটখিট কেন করো বলো তো? খিটমিট করব না তো কি করব শুনি? রান্না হয়নি, তাহলে খেতে দেব কোথা থেকে? রান্না করনি তুমি, তাতে মেয়েটার কি দোষ? ওর খিদে লাগলে তো তোমার কাছেই ভাত চাইবে, তাই না? কাজের ঠেলায় সময় পাইনি, তাই রান্না করিনি। কাজ করছো ভালো কথা, তা রান্নাটা আগে করে রেখে তারপরেও তো কাজ করতে পারতে, তাই না? খিদে লাগলে তো লোকে পেটে পাথর বেঁধে রাখতে পারবে না, নাকি? পেটে কবে পাথর বেঁধে রেখেছো শুনি? হাতের কাজটা শেষ হলেই তো রান্না করতে যেতাম। এত না চেঁচিয়ে যাও তো, রান্না করতে যাও। আমারও বড্ড খিদে পেয়েছে, যাও যাও রান্না করতে যাও। আমার হয়েছে যত্ত মরণ, সেই দিকে যাব না সেই দিকেই অশান্তি। বাবার মেয়ে সারাদিন শুধু খাই খাই। কেন, ধানগুলো গুছিয়ে ঘরে না তুলতে পারলে তো বৃষ্টি চলে আসবে, ভিজে যাবে, সেটার কি কোনো খেয়াল আছে নাকি? দুটো খাওয়ার জন্যই তো মানুষ এত কষ্ট করে, তো খাই খাই করবে না তো কি করবে শুনি? আর এ বছর বৃষ্টির তো কোনো ভাবই নেই গিন্নি। ভাব আছে কি নেই সেটা তুমি কি জানো? আমাদের গ্রামে একটু বেশি বৃষ্টি হলেই তো বন্যা হয়ে যায়। আরে গিন্নি, এ বছর তো একটু বৃষ্টিও হয়নি, মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে গেছে, খাল বিল সব শুকিয়ে গেছে, পানি হলে সব মাটিতে চুষে নেবে। পানি না হলেই ভালো, না হলে বন্যার সময় যে পরিমাণ কষ্ট করতে হয় না, সেই কষ্টের কোনো শেষ থাকে না। মিনা, আয় মিনা, আয় খেতে আয়। উহ, রান্নাটা তাহলে হলো? খিদে একদম পেটটা চুপসে গেছে। জানি না বাপু, তোদের এত খিদে কি করে লাগে, তোর বাবাকেও খেতে ডাক। মতি ও মিতা উঠোন থেকে ধানগুলো পরিষ্কার করে ঘরে তুলতে লাগলো। হঠাৎ করে আকাশটা যেন কালো মেঘে ছেয়ে গেল, জোরে জোরে বাতাস বইতে লাগলো। হোগো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি ধানগুলো ঘরে তুলতে হবে। একটু বৃষ্টি না হলে তো গরম কমবে না, যে গরম পড়েছে তাতে করে বাঁচার আর উপায় নেই। মা, ও মা, আমার কিন্তু খুব ভয় করছে। দেখো না, আকাশটা কেমন কালো হয়ে গেছে। আরে না রে মা, কিসের ভয়? আমরা তো তোর সাথেই আছি। চলো সবাই ঘরের মধ্যে চলো, দেখছো না আকাশে কেমন বিদ্যুৎ চমকে ডেকে উঠছে। হোগো, বৃষ্টি তো শুরুই হয়ে গেল, গ্রামে যদি বন্যা চলে আসে, এইবারও যদি ধান নষ্ট হয়ে যায়। আরে না গিন্নি, এবার খাল বিলে পুকুরে কোথাও পানি নেই, এবার তো আর বন্যা হবে না। না হলেই ভালো, কোনো রকমে বৃষ্টিটা থেমে যাক। বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আমি একটু বিশ্রাম নেই, শরীরটা বড্ড ক্লান্ত একদিন কাজ করে। আমি একটু খেলা করি। আচ্ছা ঠিক আছে, আমি বারান্দায় গিয়ে একটু বসি, বৃষ্টি বিলাস দেখতে আমার বেশ লাগছে। বাইরে ঝুম বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশ যেন তার সব পানি একেবারেই ঠেলে দিচ্ছে, থামার যেন কোনো নামই নেই। দুপুর গড়িয়ে বিকেল, তারপর রাত, সারা রাত মুষলধারে বৃষ্টি হলো। পরদিন সকালে, ও মতিদা, মতিদা, কই গো মতিদা,
এই দুর্যোগের সময়ও কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি? ও মতিদা, মতিদা, শুনতে পাচ্ছ না নাকি মতিদা? আহ, বেশ একটু আয়েশ করে ঘুমাচ্ছিলাম। কে রে, কে রে আমার ঘুমটা ভাঙালি? মতিদা, ঘুমের ঘোর থেকে বাইরে এসো, দেখো আশেপাশের কি অবস্থা, দেখো একটা বার। কি রে কালু, কি হয়েছে? একদিনের বৃষ্টিতে খাল বিল পুকুর সব ভরে গেছে। আজও যদি এমন বৃষ্টি হয় তাহলে তো গ্রামে বন্যা হবে নিশ্চিত। বলিস কি, বৃষ্টির পানিতে সব ভরে গেছে? সব ভরে গেছে গো কালুদা, সব ভরে গেছে। গত বছরের মতো যদি বন্যা হয় তবে সব শেষ গো দাদা। হায় হায়, এই কাঠ ফাটা রোদে ফেটে যাওয়া মাটি কোথায় গেল? সব বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে। আমার বাড়িটা তো একেবারে বাঁধের মুখেই। বাঁধটা যদি ভেঙে যায় তাহলে কি করব গো কালুদা, কি করব? এমনিতেই আকাশের পানি, আর তার ওপরে যদি পদ্মার পানি গ্রামে ঢুকে পড়ে তাহলে তো শুধু তোর না, আমাদের কারোরই রেহাই থাকবে না। হ্যাঁ গো মতিদা, আকাশের পানি ঠেকানো তো আমাদের হাতে নেই, কিন্তু আমরা যদি ইচ্ছা করি আর সৃষ্টিকর্তা যদি সহায় হয় তাহলে যদি বাঁধের পানিটা ঠেকাতে পারি গো। চলো না মতিদা, বাঁধের কাছে যাই, গ্রামের সবাইকে এক জায়গায় করে দেখি কিছু একটা করতে পারি কিনা। চলো চলো। হ্যাঁ রে কালু, চল দেখি কি করা যায়। ওগো সাবধানে যেও, বাইরে যে বৃষ্টি হচ্ছে না, বাঁধের কাজ করতে পারবে বলে মনে হচ্ছে না। দেখি গিয়ে কি হয়। মেয়েটাকে নিয়ে সাবধানে থেকো, কেমন? এরপর মতি, কালু, দিনু আর হাবু সহ গ্রামের অনেকেই বাঁধের কাছে গেল বাঁধটাকে আরেকটু ভালো করে বাঁধতে। কিন্তু তারা গিয়ে দেখলো বাঁধের সামনের জায়গাটা নিচু হওয়ার জন্য প্রচুর পানি জমে গেছে। আরে কালু, বাঁধ আর ঠিক হবে না, দেখ বাঁধের সামনে তো সব পানিতে ভরে গেছে। হায় হায় গো দিনুদা, এবার আমাদের কোনো রক্ষা নেই। এবার তো মনে হচ্ছে পদ্মার বাঁধ ভেঙে যাবেই যাবে। এবার আমাদের কি হবে, কি হবে এবার আমাদের? কি করে বলবো, আকাশের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে বৃষ্টি কবে যে থামবে তার কোনো ঠিকই নেই। সবাই তাড়াতাড়ি বাড়ি চল, গিয়ে সবাই উঁচু মাচা করতে হবে রে। এবার মনে হচ্ছে ঘরেই থাকতে পারবো না, চল চল। হ্যাঁ দিনুদা, ঠিক বলেছ, সবাই তাড়াতাড়ি চলো। আর কালু, তোদের যাদের যাদের বাড়ি একেবারে বাঁধের মুখে তারা সবাই উঁচু জায়গায় চলে যা, কেমন? কিন্তু কোথায় যাব আমরা? তোরা ওই স্কুলে ঠাঁই নিতে শুরু কর, তা না হলে বন্যা শুরু হয়ে গেলে তো সর্বনাশের শেষ থাকবে না। হ্যাঁ দিনুদা, তুমি ঠিকই বলেছ, সময় থাকতে পথে উঠলে বিপদে কম পড়তে হবে গো। চলো চলো, গ্রামের সবাইকে সাবধানে থাকতে বলি, মাচা তৈরি করে খাবার পানি মাচায় তুলে রাখতে বলি। চলো চলো, এই সর্বনাশা বন্যা আমাদের জীবনে কাল হয়ে আসছে। চলো সবাই, আর দেরি করলে হবে না, আকাশের বৃষ্টি যে বেড়েই চলেছে। তারা গ্রামের সবাইকে সতর্ক করতে লাগলো, কিন্তু তাদের কথা কেউ কানেই তুলল না। আরে কি রে, বিনা কারণে সবাইকে ভয় দেখাচ্ছিস কেন রে? এবার তো বৃষ্টি হয়নি, এই সামান্য পানিতে আর কি হবে? চাচি, তুমি আমাদের কথা বিশ্বাস করছো না কেন? বাঁধের অবস্থা বেশি ভালো না। পদ্মার বাঁধ ভেঙে গেলে তো আমাদের গ্রাম ধরেই ভেসে যাবে গো। আরে না রে না, কিচ্ছু হবে না। তোর থেকে আমি বয়সে বড়, এতদিন ধরে দেখে আসছি তো। তোমাদের সবাইকে সতর্ক করার কথা সেটা করলাম, এখন মানা না মানা তোমাদের নিজেদের বিষয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তোদের কাজ করতে এসেছিস, এবার যা। সবাই যে যার বাড়িতে ফিরে গেল। ওগো এসেছো, ভিজে তো একেবারে চুপসে কেটে, তাড়াতাড়ি গা মুছে শুকনো কাপড় পরে নাও। না গিন্নি,
ঘরের মধ্যে উঁচু করে মাচা তৈরি করতে হবে। বাঁধের অবস্থা বেশি ভালো না, কখন যে কি হয় কিছুই বলা যায় না। পানি কম থাকতে থাকতে যা করার করতে হবে গো, বুঝলে? কি করবে এখন? তুমি দাঁটা দাও, আমি আর কটা বাঁশ কেটে আনি। তার মধ্যে তুমি শুকনো খাবার দাবার গুছিয়ে কৌটায় ভরে রাখো, কেমন? আমি ঠিক জানতাম যে এটা হবে। বাবা, বাঁশ দিয়ে কি করবে? ঘরের মধ্যে উঁচু মাচা বানাবো রে মা। মাচা দিয়ে কি করবে বাবা? বন্যা হলে তো রাস্তাঘাট, উঠান, বাড়ি সবকিছু পানির নিচে চলে যাবে রে মা। তখন আমরা কোথায় থাকবো? তার জন্যই তো মাচা বানাবো। ও আচ্ছা। তোর মাকে বল বাঁশগুলো নিয়ে ঘরে রাখতে, কেমন? আমিও তোমাদের কাছে সাহায্য করছি বাবা, তাও আমার কাছে দাও। তুই কি পারবি রে মা? পারবো বাবা, পারবো, দাও তো আমার কাছে। মা, ও মা, বাবা ডাকছে খুব, তাড়াতাড়ি এদিকে এসো। হ্যাঁ রে মা, হাতের কাজটা শেষ করেই আসছি। মিতা ও মিনা ঘরের ভেতর থেকে বাঁশ নিয়ে এলো আর মতি উঁচু করে মাচা বানাতো। আকাশে বৃষ্টি থামার কোনো নামই নেই। এভাবে টানা 7 দিন মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। গ্রামের রাস্তাঘাট, উঠোন, বাড়ি সব ডুবে গেছে। এরপর ঘরের মধ্যেও পানি ঢুকতে শুরু করেছে। গিন্নি, মিনাকে নিয়ে তাড়াতাড়ি মাচার ওপরে ওঠো। পানিতে তো খাট ছুঁই ছুঁই হয়ে গেছে। আমি বাইরের কাজটি শেষ করে আসছি গো। মিনা, চল মা, মাচার উপর উঠতে হবে, না হলে তো আমরা পানিতে ডুবে যাব। মা, ও মা, আমার না খুব ভয় করছে মা, চারদিকে শুধু পানি আর পানি। আমি তো সাঁতারও কাটতে পারি না, পানিতে পড়ে গেলে তো আমি মরেই যাব মা। না রে মা, তোর কিচ্ছুটি হবে না। আমি তোকে মাচার ওপর তুলে দিচ্ছি, আয় আমার কাছে। ও মামা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না গো মা। ঘরে তো খাবার দাবার কিচ্ছুটি নেই, যা ছিল আজ কটা দিন ধরে সব শেষ হয়ে গেছে। আহ মা, খুব খিদে লেগেছে, আমি তো আর সহ্য করতে পারছি না। তুই কাঁদিস না রে মা, এখানে বস, আমি তোর বাবাকে গিয়ে বলে দেখি। না না মা, তুমি আমাকে না নিয়ে যেও না মা, আমার একা থাকতে ভয় করবে তো। না গেলে খাবার খাবি কোথা থেকে? আচ্ছা মা, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, আমি যাবো আর আসবো, তুই চুপটি করে বসে থাক, বেশি নড়াচড়া করিস নি কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। মিতার নিচে নেমে বাইরে এসে দেখলো মতি পানিতে বসে তার পুরনো নৌকোটা ঠিক করছে। ওগো, ঘরে তো খাবার দাবার কিচ্ছুটি নেই, মেয়েটা তো খিদের জ্বালায় ছটফট করছে। একটুও নেই গিন্নি? না গো, যা ছিল আজ কদিন ধরে তাই খাওয়া হচ্ছে, আজ সব শেষ হয়ে গেছে। আর কতদিন ধরে তো কোনো বাজারও করনি। হ্যাঁ গো গিন্নি, বৃষ্টির জন্য তো বাইরেই যেতে পারিনি, তাহলে বাজার করব কি করে? ওগো, নৌকা ঠিক করা বাদ দিয়ে যাও, গিয়ে দেখো কোথাও কিছু খাবার পাও কিনা। নৌকা ছাড়া বাইরে যাব কি করে? উঠোনেই তো কোমর পানি, এছাড়া কোথায় রাস্তা কোথায় পুকুর কিছুই তো বোঝা যাচ্ছে না। নৌকা ঠিক না করলে কি করে যাব বলো তো? আচ্ছা, নৌকোটা ঠিক করে নিয়ে যাও। গিন্নি, তুমি মিনার কাছে যাও, পানি দেখলে মেয়েটা বড্ড ভয় পায়। তুমি মেয়েটার কাছে গিয়ে বসো, আমি দেখছি কোনো কিছুর জোগাড় করতে পারি কিনা। যাও যাও। এরপর মতি তার নৌকো ঠিক করে নৌকোটা নিয়ে বেরিয়ে পড়ল। চারদিকে শুধু পানি আর পানি, চারদিকে পানিতে থই থই করছে। মনে হচ্ছে এটা কোনো গ্রাম না, বড় একটা বিল। যেতে যেতে তার হাবুর সঙ্গে দেখা হয়। হিরে মতি, কোথায় যাচ্ছিস? একটু বাজারের দিকে যাচ্ছি,
খিদের জ্বালায় মেয়েটা ছটফট করছে। বাজারে গিয়ে কোনো লাভ নেই, বাজারে কেউ নেই, বাজার তো পানির নিচে রে। আমি মাত্রই বাজার থেকে আসলাম, বুঝলি? বাবু, তাহলে কি করব রে? মেয়েটাকে কি খেতে দেব? মেয়েটা খিদের জ্বালা তো আর সহ্য করতে পারছে না রে। মতি, সবার ঘরেই তো এই একই অবস্থা রে। আমার ছেলে মেয়েগুলো খিদেই ছটফট করছে। বাবা হয়ে ছেলে মেয়েগুলোর এমন কষ্ট আমি সহ্য করতে পারি না। হ্যাঁ রে হাবু, এই সর্বনাশা বন্যা আমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আর এই বন্যার সময় আমাদের কত কষ্ট করতে হয়। আমরা তো বড় মানুষ, কিছুটা সহ্য করতে পারি, কিন্তু বেশি কষ্ট হয় বাচ্চা আর বয়স্ক মানুষগুলোর। হ্যাঁ রে হাবু, হ্যাঁ, কিন্তু এখন কি করব? খাবার কোথায় পাবো রে? পদ্মার বাঁধ ভেঙে গেছে, পদ্মার বাঁধ ভেঙে গেছে। সবাই যে যেখানে পারো সাবধানে থাকো, পদ্মার বাঁধ ভেঙে গেছে। এই কালু, সত্যি সত্যি বাঁধ ভেঙে গেছে নাকি রে? হ্যাঁ গো মতিদা, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমাদের গ্রামে পদ্মার পানি ঢুকতে শুরু করেছে গো। তাহলে চলো, এখানে দাঁড়িয়ে থাকা মানে বিপদ ডেকে আনা। চলো চলো, এবার যে আমাদের কপালে কি আছে কে জানে। চলো চলো তাড়াতাড়ি। সবাই দ্রুত যে যার বাড়ি চলে গেল। হতাশ হয়ে মতিও বাড়ি ফিরে এলো। নৌকাটি ঘরের খুঁটির সাথে বেঁধে আস্তে আস্তে ঘরের ভেতর গিয়ে দেখল মিতা মেয়েটাকে নিয়ে মাচার ওপর গুটিসুটি মেরে বসে আছে। গিন্নি, এবার মনে হচ্ছে কপালে বড্ড বিপদ আছে গো। কি গো, কি হলো আবার? পদ্মার বাঁধ ভেঙে গেছে, এবার যে কি হবে কে জানে। এত কষ্টের ফসল সব শেষ হয়ে গেল গো গিন্নি, সব শেষ হয়ে গেল। বাবা, ও বাবা, তুমি খাবার এনেছো বাবা? না না, আমার খাবার চাই, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। কাঁদিস না রে মা, কাঁদিস না, একটু ধৈর্য ধর। গ্রামের কত বাচ্চারা না খেয়ে আছে জানিস তুই? আর কত ধৈর্য ধরবো বাবা, আমার তো অনেক বেশি খিদে পেয়েছে। একটু চুপচাপ শুয়ে থাক মা, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এছাড়া সে তোকে আর কিছু বলতেই পারছি না মা। পরদিন সকালে। মা, ও মা, খাবারের ব্যবস্থা কি হলো? আহ, সব সময় শুধু খাই খাই করিস কেন রে? সকাল সকাল আবার খাবার নিয়ে পড়লি, তাই না? ওই দেখ পানি আছে, যা যা ওটা খা, যা ওই পানি খা। আমি মনে হয় এবার না খেতে পেয়ে মরে যাব মা, আমার খুব কষ্ট হচ্ছে। মেয়ের মুখে এমন কথা শুনে তারা দুজনেই খুব ভেঙে পড়ল। মিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়েটাকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল সে। মতি নির্বাক হয়ে পানির দিকে তাকিয়ে রইল। পানির ভেতর একটা কিছু দেখে তার মুখে হাসি ফুটল। মা, মাছ, পানিতে মাছ। গিন্নি, জাল দাও তাড়াতাড়ি, জালটা দাও। দেখো দেখো, ঘরের ভেতরেও মাছ এসেছে, আর নিশ্চয়ই উঠানেও এসেছে গো। মাছ? কই কই মাছ? হোমা, তাই তো, ওগো ওগো, জালটা নিচেই আছে। তুমি ওখান থেকে নিয়ে জালটাকে উঠোনে ফেলো, দেখো কি হয়। বাবা, আমি তোমার সাথে মাছ মারা দেখবো, আমাকেও নিয়ে চলো। আয় মা, তোরা দুজনেই আয়, আর আস্তে আস্তে নামিস কিন্তু। মতি জালটা নিয়ে নৌকোয় উঠে উঠোনে জাল ফেলল। জাল টেনে উঠাতেই দেখল জলে পদ্মার রূপালী ইলিশ চকচক করছে। গিন্নি, তুমি তো সত্যিই বলেছ, এখানে মাছ আছে। দেখো গিন্নি, জালে কতগুলো মাছ উঠেছে, ইলিশ মাছ। হোমা, ইলিশ? কত বড় ইলিশ গো! কি মজা, কি মজা, আজ আমরা খাবো ইলিশ ভাজা। গরম গরম ইলিশ ভাজা খেতে দারুণ মজা লাগবে। হ্যাঁ রে মা, আজ পেট ভরে ইলিশ ভাজা খাস। উপরওয়ালা তোর দিকে তাকিয়ে উঠোনে বড় বড় ইলিশ মাছ দিয়েছে রে মা, তোর ডাক শুনেছে।
দারুণ খেতে। এমন মাছের স্বাদ আগে কখনো খাইনি। ভাগ্যিস বন্যাটা হয়েছিল, না হলে তো আমরা ইলিশই খেতে পারতাম না। না রে মা, এমন কথা বলতে নেই। সামান্য ইলিশ মাছ খেতে যে বন্যা যে আমাদের কত ক্ষতি করেছে সেটা বুঝতে পারছিস? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। তাড়াতাড়ি বন্যার জল নিচে নামুক, আবার আগের মতো সব স্বাভাবিক হোক। গিন্নি, না খেয়ে আমাদের মিনা মায়ের মতো কত বাচ্চারা কষ্ট করছে। আমি বরং সবাইকে বলে আসি উঠানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, সবাই অন্তত মাছ ধরে খাক, কেমন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা যাও তবে। সবাই পানিতে জাল ফেলো, পানিতে সবাই জাল ফেলো, পানিতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ নাকি? কে কোথায় আছো মন দিয়ে শোনো আমার কথা। ওমা, তাই নাকি? দিনুদা, চলো তো, উঠানে নাকি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। দাদা দাদা, তাড়াতাড়ি জালটা আনো। আজ দুদিন পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, জালটা আনো তাড়াতাড়ি। মতির কথাতে সবাই উঠোনে জাল ফেলতে লাগলো। টানে টানে সবার জালে বড় বড় পদ্মার ইলিশ উঠতে লাগলো। ইলিশের আনন্দে সবাই যেন বন্যার সব কষ্ট ভুলে গেল। বৃষ্টি থেমে গেল। গ্রামের সবাই একত্রিত হয়ে পদ্মার বাঁধ ঠিক করলো। গ্রাম থেকে আস্তে আস্তে বন্যার পানি নামতে শুরু করলো। তাদের বন্যায় বেশ ক্ষতি হলেও আকাশে সোনালী সূর্য আর গ্রামটি আবারও আগের মতো স্বাভাবিক দেখে তারা খুব খুশি হলো। বৃষ্টিটা শুরু হয়েছিল ভোর রাত থেকেই, যেন আকাশটা সারা রাত ধরেই কেঁদে চলেছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধও নেই। গলির শেষ প্রান্তে টিনের ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘর, কাঁথা জড়িয়ে ঘুমিয়েছিল নীলা। হঠাৎ ঘরের কোণা দিয়ে পানি টুপটাপ করে পড়তে লাগলো। মেঘের গর্জন শুনে নীলার ঘুম ভেঙে গেল। মা, মাগো, এটা কিসের শব্দ মা? কিসের এত শব্দ হচ্ছে গো? বিছানার পাশে বসে থাকা মিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে নীলা, এটা তো মেঘের গর্জনের শব্দ। বাইরে মেঘ ডাকছে তো, তাই এমন শব্দ হচ্ছে। মা, আমার খুব ভয় করছে। কিসের এত ভয় রে মা? আমি আছি না তোর সাথে। চাল বেয়ে বেয়ে মিতার পায়ে পানি পড়তে লাগলো। পায়ে এমন ঠান্ডা পেয়ে বেশ চমকে উঠল মিতা। মা, ও মা, আমার পায়ের উপর পানি পড়ছে কোথা থেকে? মনে হয় চাল থেকে বৃষ্টির পানি পড়ছে। চালটা তো অনেক পুরনো। হ্যাঁ মা, দেখো না, চালটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এবার বুঝি পুরো ভেঙেই যাবে। কি আর করবো বল মা, টাকার অভাবে তো চালটাও ঠিক করাতে পারছি না। মা, বাবা যদি বেঁচে থাকতো তাহলে আজ আমাদের এত কষ্ট করতে হতো না। হ্যাঁ রে মা, তোর বাবা থাকলে আমাদের কোনো কষ্টই থাকতো না রে মা। ও মা, মা তুমি কেঁদো না। যখন আমি বড় হব না, দেখবে তোমার আর কোনো কষ্ট হতে দেব না। আমার সোনা মেয়েটা, আমি জানি রে মা। দোয়া করি তুই তাড়াতাড়ি বড় হ, আমাদের সমস্ত অভাব দূর কর। পরদিন সকালে ঘুম থেকে উঠে নীলা হঠাৎ করে চঞ্চল হয়ে উঠল। চোখটা বড় করে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো। ও মা, শুনছো? এই তো রে নীলা, আমি রান্নাঘরে কাজ করছি। কি হয়েছে? অমন করে ডাকছিস কেন রে মা? মা, এদিকে এসো, তারপর বলবো। আরে আমার হাতে তো সময় নেই রে মা। বাড়ির কাজ ছেড়ে আবার মানুষের বাড়ি কাজ করতে যেতে হবে। দেরি হলে তো তারা রাগ করবে মা। আচ্ছা, আমি আসছি। ও মামা, তুমি তো আমাকে একটু ভালোবাসো না। ওরে বাবারে, ঘর থেকে এখানে আসতে বলেছি বলে
আমি তোকে ভালোবাসি না? না মা, এর জন্য না। তাহলে তাহলে কিসের জন্য বললি যে আমি তোকে ভালোবাসি না? আজ আমার জন্মদিন মা, তুমি সেটা ভুলেই গেছো। না রে পাগলি, মা কখনো মেয়ে জন্মদিন ভুলতে পারে? তা মনে আছে প্রমাণ কি সেটা বলো। এই দেখ নীলা, তোর পছন্দের পায়েস রান্না করেছি, নে মা, খেয়ে নে। ও মা, পায়েস! কি মজা, কি মজা! দাও মা, আমাকে পায়েস দাও। পায়েস খেতে আমার খুব ভালো লাগে। নে রে মা, তুই পায়েসটুকু খা, আমি রান্নাঘরের কাজটা সেরে নিই। আমার সোনা মা, আমার জন্মদিনটাও দেখছি মনে রেখেছি। এরপর নীলা পায়েস খেয়ে বাইরে এলো। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি দেখে নীলার মনে আরো একটা ইচ্ছে জেগে উঠল। নীলা তার মায়ের কাছে ফিরে এলো। কিরে নীলা, পায়েসটা খেতে কেমন হয়েছে? জানি না। জানি না মানে? পায়েসটা খাসনি? না মা, প্রতিবারই তো তুমি আমার জন্মদিনে এইটুকু পায়েসই রান্না করো, আর তো কিছুই করো না মা। মারে, পরের বাড়ি কাজ করে কোনো রকমে দুজনের পেট চালাই, অন্য কিছু কোথা থেকে করবো বল? না মা, আমি কিচ্ছু জানি না। আমি একটা বায়না ধরবো, আর সেটা তোমাকেই শুনতে হবে। কি বায়না বল, কি চাই তোর? মা, আজ তো বৃষ্টির দিন, আমি ইলিশ বিরিয়ানি খেতে চাই। জন্মদিনে কেক না হোক, এক টুকরো ইলিশ যদি থাকে তাহলে আমার জন্মদিনটা খুব ভালো কাটবে। মেয়েটার বুকটা যেন কেমন থপ করে উঠল। মেয়েটার এমন নিষ্পাপ চাওয়া শুনে তার ভেতরটা কেঁপে উঠল। আজ তার নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল। মা, ও মা, বৃষ্টির দিনে ইলিশ বিরিয়ানি খাওয়াবে না মা? বাবা বেঁচে থাকতে বলতো, দিনটা যদি আজ নীলামায়ের জন্মদিন হয় আর সেই দিন যদি বৃষ্টি হয়, তাহলে তো সেদিন ইলিশ বিরিয়ানি হতেই হবে। আচ্ছা দেখি রে মা, কিছু জোগাড় করতে পারি কিনা। মা, আজ কিন্তু ইলিশ বিরিয়ানি না হলে আমি ভাতই খাবো না, এই বলে দিলাম। আচ্ছা থাক, আমি কাজে গেলাম, বাড়িতেই থাকিস কিন্তু। মাথা ভরা চিন্তা নিয়ে সে বাড়ি থেকে রাস্তায় বেরোলো। চিন্তার জন্য ছাতাটা নেবার কথাও তার মনে নেই। মিতা মানুষের বাড়ি কাজ করত, কাজ করে যে টাকা রোজগার করত তাই দিয়ে তার সংসার চলত। হাতে আছে মাত্র 40 টাকা, তাও চাল আর কেরোসিন কিনতে হবে। তার মধ্যে মেয়েটার এই চাওয়া, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। মিতা তার প্রতিবেশী লতিকার দরজায় গিয়ে কড়া নাড়ল। কে রে কে? এই বৃষ্টির মধ্যে কড়া নাড়ছে কে? আমি ভাবি, আমি মিতা। আরে মিতা, আজ তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কেন এসেছিস? দিদি, বাড়ি বসে থাকলে তো আর পেটে ভাত জুটবে না। বৃষ্টি বড় লোকেদের জন্য উপভোগের বিষয়, কিন্তু আমাদের মতো গরিব লোকেদের জন্য সেটা অনেক কষ্টের। হ্যাঁ রে, বুঝেছি, আয় ভেতরে আয়, কাজ শুরু কর। মিতা, এই মিতা, আমাকে একটু চা দিয়ে যা তো। হ্যাঁ আসছি দিদি। কিরে, তোর কাজ কত দূর? কাজ তো সব হয়েই গেছে দিদি, এবার রান্নাটা হলেই হয়ে যায়। আরে বাহ, এত তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলেছিস? হ্যাঁ দিদি, মানে বলছিলাম কি, আজ একটু বাড়তি কাজ দেবেন? বাড়তি কাজ? কেন রে? আজ আমার মেয়ে জন্মদিন, খুব ইলিশ খেতে ইচ্ছে করছে মেয়েটার। যদি একটু কাজ দিতেন তাহলে আমার খুব ভালো হতো। ছাদে পানি জমেছে,
সেগুলো নামিয়ে দে, 50 টাকা দেব। পারবি? পারবো দিদি, আমি আমি পারবো, এক্ষুনি আনছি। বেশ উপকার করলি। নে নে মিতা, তোর 50 টাকা। ধন্যবাদ দিদি, ধন্যবাদ তোমাকে। আজ তাহলে আসি গো। আচ্ছা, কাল সময় মতো চলে আসিস কিন্তু। ঠিক আছে দিদি, আসবো। এইভাবে সে এক একটা বাড়ি গিয়ে কাজ খুঁজতে লাগলো। কেউ দয়া করে বাসন মাজতে দিল, কেউ আবার ঝাড় দিতে দিল, আবার কেউ বলল রান্নার মশলা কেটে দিতে। এইভাবে সে এ বাড়ি ও বাড়ি কাজ করে বেশ কিছু টাকা পেল। সবার কাজ শেষে মিতা গেল প্রতিবেশী রমাদের বাড়ি। আরে আয় মিতা, আজ আসতে এত দেরি করলি কেন রে? দিদি, আমি একটু অন্য বাড়িতে কাজ করছিলাম তাই। তুই কোথায় কাজ করবি না করবি সেটা আমার দেখার বিষয় না। আমার বাড়িতে কাজ করতে আসতে যেন দেরি না হয়, এই বলে রাখলাম। দেরি হলে তোকে আর কাজে আসতেই হবে না। না না দিদি, আর দেরি হবে না। আজ একটু বাড়তি কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না দিদি। যা, তাড়াতাড়ি হাতের কাজগুলো সার। মেয়েটা আমার কোলে, খেতে পাচ্ছি না কোনো কাজ করতে পারছি। জিস আসছি। মিতা ঘর মোছা থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত একে একে সব কাজ শেষ করলো। দিদি, হ্যাঁ এসেছিস? কাজ শেষ নাকি? হ্যাঁ দিদি, কাজ শেষ। বাহ, সব কাজগুলো এত তাড়াতাড়ি করে ফেললি। এই জন্যই তোকে আমি কাজ থেকে বাদ দিই না, কিন্তু মাঝে মাঝে তুই আমার মেজাজটাই খারাপ করে দিস। রমাদি, কিছু মনে না করলে একটা কথা বলবো? কি বলবি বল না। দিদি, যদি কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। কেন রে, এখনো তো মাস পুরোপুরি শেষ হয়নি, তাহলে টাকা কিসের দেব? দিদি, আজ আমার মেয়েটার জন্মদিন, ও একটু ইলিশ বিরিয়ানি খেতে চাচ্ছে। তোদের যে কি বলবো, তোদের যা আয় তার থেকে তোদের চোখ বড়। আয় নেই তো এত খেতে ইচ্ছে করে কেন? হ্যাঁ, মেয়েটা কখনো মুখ ফুটে কিছুই চায় না, আজ ওর জন্মদিন তাই। হয়েছে হয়েছে, এই ফলাকো কথা শোনার আমার সময় নেই। তুই সারা মাসে যা আয় করিস তা তোর একটা ইলিশ মাছ কেনার টাকাই হবে না। কি করবো দিদি, মেয়েটা সে ছোট মানুষ, ও তো কিছুই বোঝে না। আমার কাছে কোনো টাকা নেই, যা তো, মাস পুরোলে তখন আসিস। টাকা দিবেন না? তাহলে এতগুলো কথা বললেন কেন দিদি? আমরা গরিব ঠিকই, কিন্তু আমরাও তো মানুষ। যা তো, যা এখান থেকে, পেটে ভাত জোটে না, এসেছে মেয়ের জন্মদিন পালন করতে। মিতা কষ্ট ভরা মন নিয়ে রমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে পথ চলতে লাগলো। না, সারাদিন এত কষ্ট করেও তো মাত্র 200 টাকা জোগাড় করতে পেরেছি। কি যে করবো, বাজারে গিয়ে দেখি 200 টাকায় কোনো ইলিশ মাছ পাই কিনা। ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। মিতা বুড়িটির পাশ কাটিয়ে যেতেই বুড়িটি তাকে বলল, কিরে মা, তুই এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথায় যাচ্ছিস? এমন ভিজলে তো তোর ঠান্ডা লেগে যাবে। আয় আয়, আমার ছাতার নিচে আয়। বুড়িমা, ঠান্ডা লেগে যায় যাক, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ে মন খারাপ থাকলে আমার ভেতরটাই ঠান্ডা হয়ে যাবে। কেন রে, কেন রে মা, তোর মনে এত কিসের কষ্ট? বুড়িমা, মেয়েটা আমার বৃষ্টির দিনে ইলিশ বিরিয়ানি খেতে চেয়েছে, কিন্তু কি করে কিনবো কিছুই তো বুঝতে পারছি না। সকাল ধরে কত মানুষের বাড়ি কাজ করলাম, তবুও ইলিশ কেনার মতো টাকা এখনো হলো না। হ্যাঁ রে, আমাদের মতো গরিব মানুষদের জন্য ইলিশ একটা স্বপ্নের মতো, আর খাওয়া তো বিলাসিতা।
হ্যাঁ গো বুড়িমা, আজ আমার মেয়েটার জন্মদিন। সে বায়না ধরেছে ইলিশ বিরিয়ানি খাবে। আচ্ছা রে মা, যা তাহলে বাজারে গিয়ে দেখ মেয়েটার ইচ্ছেটা পূরণ করতে পারিস কিনা। আচ্ছা গো বুড়িমা, আমি আসি তাহলে। যা যা, ওপরওয়ালা তোর মঙ্গল করুক। সন্ধে হবে হবে এমন সময় মিতা ইলিশের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানদার মিতাকে দেখে জিজ্ঞেস করলো, ই গো, দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছো কেন? কোনো কিছু বলবে নাকি? হাবুদা, ইলিশ মাছের দাম কত করে গো? কিনতে পারবে না, খালি খালি জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ইলিশের অনেক দাম। বলো না গো হাবুদা, ইলিশ মাছের দাম কত করে? এই যে এক একটা ইলিশ 750 টাকা করে। হ্যাঁ হাবুদা, আমার কাছে 200 টাকা আছে। আমাকে একটা ছোট দেখে মাছ দাও না হাবুদা। আরে বললাম তো, মাছের দাম 750 টাকা করে। 200 টাকার মাছ কেমন করে দেব বলো? কেমন করে দেব? তাও না হাবুদা, অল্প একটু দিলেই হবে। আমার আমার খুব দরকার। টাকাই যখন নেই, ইলিশ খাবার শখ আসে কোথা থেকে তোমাদের? সরো সরো, এখান থেকে সরো। দোকানের সামনে ভিড় করো না, আমার খরিদ্দার নষ্ট হবে। সরো 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 সরো। এরপর মিতা কাঁদতে কাঁদতে মোড়ের ছোট্ট দোকানটায় গিয়ে দাঁড়ালো। দোকানদার চাচা, যিনি মাঝে মধ্যে নীলাকে বিস্কুট দেন, সে মিতার দিকে তাকিয়ে বলল, কিরে মিতা, এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কালুদা, মেয়েটা ইলিশ বিরিয়ানি খাবে তাই বায়না করেছে। সারাদিন কষ্ট করে মাত্র 200 টাকা গোছাতে পেরেছি, কিন্তু দোকানদার তো 200 টাকার মাছ দিতে রাজি হলো না। কি আর করা, ইলিশের দাম তো এ বাজারে অনেক রে। যা, বাড়ি ফিরে যা, মেয়েকে গিয়ে বোঝা রে। মেয়েটার যে আজ জন্মদিন, আজও মেয়েটার একটা আবদারও পূরণ করতে পারলাম না। আমাদের গরিব হয়ে মনে হয় জন্ম হওয়াটাই ভুল হয়েছে। মেয়েটা দোকান থেকে বেরিয়ে যাবে, তখন কালু তার পেছন থেকে ডাকতে থাকলো, মিতা, এই মিতা, শোন। এই নে মিতা, তুই এই ইলিশটা নে। কিন্তু কালুদা, আমার কাছে তো 200 টাকা ছাড়া আর কিচ্ছু নেই। টাকা লাগবে না, আজ না তোর মেয়ের জন্মদিন? একটা ছোট ইলিশ ছিল, তোদের জন্যই রেখে দিয়েছিলাম। কিন্তু কিন্তু কি, ও তো আমার মেয়ের মতোই রে। ওর জন্মদিনে এটা আমার দেওয়া উপহার। কালুদা, তোমার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। তুমি খুব ভালো মানুষ গো, তুমি খুব ভালো মানুষ। তোমাদের দেখলে মনে হয় আজও পৃথিবীতে ভালো মানুষ আছে। যা মিতা, আর কাঁদিস নে, ঘরে যা। নীলা মনে হয় তোর পথ চেয়ে বসে আছে। যা, ঘরে যা। হাসি গো কালুদা। আচ্ছা, আর শোন, বাকি টাকা দিয়ে বাড়ির জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাস, কেমন? আচ্ছা। এরপর মিতা টাকা দিয়ে চাল মশলা কিনে খুশি মনে বাড়ির পথে রওনা দিল। ইলিশ মাছটা দেখে আজ আমার নীলা কি যে খুশি হবে। মেয়েটার ওই খুশি মাখা মুখটা দেখি আমার প্রাণটা জুড়িয়ে যাবে। কিন্তু মেয়েটাকে কিচ্ছু বলবো না, রান্না করে তারপরই সামনে দেব বৃষ্টির দিনে ইলিশের বিরিয়ানি। বাড়ি ফিরেই মিতা রান্নায় লেগে গেল। চাল ধোয়া, পেঁয়াজ কাটা, তেল গরম করা, ভেজা চাল আর এলাচ দারচিনির গন্ধে ঘরটা যেন এক অন্যরকম হয়ে উঠল। ইলিশের ঝাঁঝালো ঘ্রাণে মনে হচ্ছিল যেন রাজপ্রাসাদে রান্না হচ্ছে। আহ, কি সুন্দর ঘ্রাণ আসছে। এত সুন্দর ঘ্রাণটা কোথা থেকে আসছে?
মা, তুমি কি রান্না করছো? এত মশলার গন্ধ, এত সুন্দর গন্ধ তো আগে কখনো পাইনি। ঘ্রাণ শুকে বুঝতে পারছিস না নীলা? মা, আমি বুঝতে পারছি না, বলো না মা, কি রান্না করছো? তুই যে খেতে চেয়েছিলি সেটাই রান্না করছি। তার মানে তুমি সত্যি সত্যি আজ ইলিশ বিরিয়ানি করছো? হ্যাঁ রে মা, আজ আমি সত্যি সত্যি ইলিশ বিরিয়ানি রান্না করছি। ইয়া, কি মজা, কি মজা! আজ আমি ইলিশ বিরিয়ানি খাবো। হ্যাঁ রে মা, আজ পেট ভরে ইলিশ বিরিয়ানি খাস। কিন্তু মা, এটা তুমি কিভাবে পারলে? ইলিশে তো অনেক দাম। মা তো সব পারে, শুধু মেয়ের হাসি দেখার জন্যে মা সব কিছু করতে পারে। তুই তো আমার সব, তোর জন্যে আমি সব কিছু করতে পারি রে মা। মা, আমার যে কি আনন্দ লাগছে না, আজ আমি ইলিশ বিরিয়ানি খাবো। তুই ঘরে গিয়ে বস, আমি তোর ইলিশ বিরিয়ানি নিয়ে আসছি রে মা। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। মিতা রান্না শেষে একটা ছোট্ট থালায় বিরিয়ানি সাজিয়ে নীলার সামনে আনলো। হাতের উপর কয়টা ইলিশের টুকরো আর পাশে কয়েকটা আলু ভাজা। কিছুটা গরম ভাতে ধোয়া উঠছে, গায়ে লাগছে সেই ঘ্রাণ। নীলা থালার দিকে তাকিয়ে রইল। নেড়ে মা, খাওয়া শুরু কর, শুধু তাকিয়ে থাকলেই হবে? মা, আমি তো ভাবিনি তুমি সত্যি আমার জন্য বৃষ্টির দিনে ইলিশ বিরিয়ানি রান্না করবে। তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মা। নেড়ে মা, এবার খাওয়া শুরু কর, ঠান্ডা হয়ে গেলে তো আর মজা পাবি না। বিরিয়ানি গরম গরমই মজা লাগে। আহ মা, কি যে মজা লাগছে! ইলিশ বিরিয়ানিটা খুব মজা হয়েছে মা। খা মা, মন ভরে খা। আজ যদি তোর বাবা থাকতো, তিনিও আজ খুব খুশি হতেন তোকে এমন করে খেতে দেখে। তুমি চিন্তা করো না মা, বাবাকে আজ আমি স্বপ্নে নিয়ে যাবো এই থালা দেখাতে। পাগল মেয়ে কোথাকার, তোর বাবা যেখানেই আছে সব সময় তিনি আমাদের দেখছেন। মা, তুমি খাও না, দেখো কত মজা লাগছে মা। না রে মা, তুই আগে পেট ভরে খা, তারপর আমি খাবো। আরে না মা, দুজন একসাথে খাই না, একসাথে খাওয়ার তো মজাই আলাদা। তাই নাকি রে, পাকা বুড়ি একটা। মা, খাও না। এরপর মিতা আর নীলা পেট ভরে ইলিশ বিরিয়ানি খেল। ঘরের বাইরে তখনও টুপটাপ করে বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতরে সেই ভিজে যাওয়া টিনের ঘরে জন্ম নিচ্ছে এক খণ্ড ভালোবাসা। একটা বৃষ্টির দিনে একটা ছোট ইলিশের টুকরো আর এক মায়ের অশেষ ত্যাগের গল্প যেন জীবনকে ছুঁয়ে দিল।